সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ফেসবুক লাইভ স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে থাইরয়েডের সমস্যা ও এর প্রতিকার। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শামীম আল মামুন স্যার, যিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োজিত আছেন এবং পাশাপাশি রোগী দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেডে। স্যার, আপনাকে স্বাগতম। বিআরবির হাসপাতালের আজকের এই প্রোগ্রামে, ফেসবুক লাইভ প্রোগ্রামে যারা দর্শকরা আজকে এই প্রোগ্রাম শুনছেন এবং প্রোগ্রাম দেখছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকুক বা জিজ্ঞাসা থাকুক আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে, অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমাদের কাছে প্রশ্নটি পৌঁছে দিন। আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জেনে পৌঁছে দেবার। ধন্যবাদ দর্শক। স্যার, শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, শুরু করুন। আমাদের আজকের আলোচ্য বিষয় থাইরয়েড। তো থাইরয়েডের ব্যাপারে আমাদের দর্শকরা দেখা যায় যে থাইরয়েড শব্দটি সম্পর্কে তারা জানে, যে শব্দটি তাদের কাছে প্রচলিত, তবে থাইরয়েড জিনিসটা কি তারা আসলে ঠিকমতো জানে না। দর্শকদের উদ্দেশ্যে থাইরয়েড সম্পর্কে একটু বলবেন। আসলে থাইরয়েড এক ধরনের গ্রন্থি। শরীরে আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, সেই গ্রন্থি হিসেবে একটা নাম বলি আমরা থাইরয়েড। আমাদের বডি সিস্টেম যেটা আছে, দুইটা সিস্টেম আছে যে আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে থাকে। এই দুইটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেমকে বলি আমরা নার্ভাস সিস্টেম, আর একটা বলি আমরা এন্ডোক্রাইন সিস্টেম। অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেমের একটা পার্টই হচ্ছে থাইরয়েড। দর্শকরা সাধারণত বা যারা আজকে প্রশ্ন করতেছে, যারা লাইভ দেখতেছে, তারা মনে করে থাইরয়েড মানে একটা রোগ। আসলে থাইরয়েড একটা রোগ না। এই যে থাইরয়েড গ্রন্থিটা আমাদের আছে, সেই থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে যে রোগগুলো দেখা দেয় সেইগুলিকেই আমরা থাইরয়েড জনিত সমস্যা বলে থাকি। ধন্যবাদ স্যার। তো এই যে থাইরয়েডের যে গ্রন্থি অথবা থাইরয়েড যে হরমোন, এই ব্যাপারে আমরা একটু জানবো যে এই থাইরয়েডের কি কি সমস্যা হতে পারে। তাহলে আমাকে বুঝতে হবে যে থাইরয়েড একটা গ্রন্থি, যেহেতু এটা এন্ডোক্রাইন সিস্টেমের একটা পার্ট আমরা বলি, এখান থেকে হরমোন নিঃসৃত হয়। আসলে গ্রন্থিটা কোথায় থাকে? এই গ্রন্থিটা থাকে আমাদের ঠিক শ্বাসনালীর উপরে, চামড়ার নিচে, ঠিক এই জায়গাটাতে, শ্বাসনালীর উপরে এবং চামড়ার নিচে। এটা বিভিন্ন দেখা গেছে যে অভ্যন্তরীণ কাজ যেগুলো বলি, বিপাক প্রক্রিয়া, এই বিপাক প্রক্রিয়ায় এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো আসে সেগুলো সাহায্য করে থাকে। দুইটা হরমোনই মেইনলি এখান থেকে আসে। একটা হরমোনকে বলি আমরা থাইরক্সিন, ঠিক আছে, আরেকটা বলা হয় যে টেট্রায়োডোথাইরোনিন, সেটার খুব বেশি। থাইরক্সিনটাই মেন এবং আরেকটা ক্যালসিটোনিন। এই থাইরক্সিনের মাত্রার কম বেশির উপরই দেখা যায় যে থাইরয়েডের রোগগুলো নির্ভর করে। আরেকটা ব্যাপার, থাইরয়েডের যেহেতু সম্পর্কে আপনি বলতেছিলেন যে থাইরয়েডের এটা গ্রন্থি, এন্ডোক্রাইন, আসলে এই হরমোনগুলো কি কাজ করে আমাদের শরীরে সেটা আমাদেরকে জানতে হবে। এই হরমোনগুলো আমাদের অভ্যন্তরীণ মেকানিজম যেগুলো আছে, বিপাক প্রক্রিয়া, আমি খাবার খাচ্ছি, আমার শরীরের অভ্যন্তরীণ যে সিস্টেমের প্রক্রিয়াগুলো আছে সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতেছে। সেই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেখা যায় এই নিয়ন্ত্রণটা যখন আমাদের ব্রেকডাউন হয়, নিয়ন্ত্রণটা যখন থাকে না, তখন আমাদের শরীরে রোগ দেখা দেয়। আরেকটা ব্যাপার থাইরয়েডের ক্ষেত্রে হয়, সেই থাইরয়েডের ব্যাপার হচ্ছে যে একটা গেলো যে হরমোনের কম অথবা বেশির জন্য এক ধরনের সমস্যা হতে পারে। আরেকটা ব্যাপার, থাইরয়েড দেখা যায় আমাদের গলাটা ফুলে যায় অনেক সময়। এই ফুলে যাওয়াটাই হচ্ছে থাইরয়েডের এক ধরনের আমরা টিউমার বলি। সেই টিউমার বা নোডুল এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে আর একটা রোগ। এই দুই ধরনের রোগী সাধারণত আমাদের থাইরয়েডের ক্ষেত্রে হতে পারে। আসলে থাইরয়েড গ্রন্থি নিয়ে কথা বলতে গেলে যে কথাগুলো বলতে হয়, থাইরয়েড গ্রন্থি কিন্তু সেই আবিষ্কার হয়েছে দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব অনেক আগে। তখন মানুষ দেখা গেছে যে ঘ্যাগ যেটা বলি আমরা, যে বিশাল বিশাল ঘ্যাগ নিয়ে চলে আসতো, এবং তখন থেকে এর দেখা যাচ্ছে কার্যকারিতা, এর বিষয়ে বোঝার ক্ষমতাটা তৈরি হয়েছে। কিন্তু থাইরয়েড নিয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমাদের বিংশ শতাব্দীতে। অর্থাৎ দেখা যাচ্ছে বিংশ শতকের 1910 সালের দিকে থাইরয়েডের দেখা গেছে যে একটা ড্রামাটিক পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের ক্ষেত্রে এবং এখনও থাইরয়েডে দেখা যায় একটা থাইরয়েড গ্রন্থির সমস্ত ফাংশনগুলো এখন দেখা যায় অলমোস্ট আমাদের জানা হয়ে গেছে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বলছিলেন যে থাইরয়েড হরমোনের বাড়তি বা কমতির কারণে কিছু রোগ হয়। জানবো যে থাইরয়েড হরমোনটি বেড়ে গেলে বা কমে গেলে তখন কি কি রোগের শরণাপন্ন হতে পারে। যে থাইরয়েডে যেহেতু থাইরক্সিন একটা হরমোন এখান থেকে আসে, সেই থাইরক্সিন হরমোন যদি শরীর থেকে কম নিঃসৃত হয় তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আর এই থাইরক্সিন হরমোন যদি বেশি নিঃসৃত হয় তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। এই দুইটা ক্ষেত্রে থাইরয়েডের হরমোনাল ফাংশনের ক্ষেত্রে দেখা গেছে কম বেশির জন্য এই দুইটা রোগ আমাদের মেইনলি বেশি হয়। জি, তো এই যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, প্রথমে হাইপো সম্পর্কেই জানি যে হাইপোথাইরয়েডিজমের কারণগুলো কি কি কারণে এটা হচ্ছে।
আসলে থাইরয়েড রোগের খুব বেশি কারণ আমরা আসলে খুঁজে পাই না। দেখা গেছে যে আমাদের আগে একটা ব্যাপার ছিল যে অনেক আগে যখন দেখা গেছে যে আমরা এই থাইরয়েড হয়তো উৎপাদনের ক্ষেত্রে যে ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করে সেই ব্যাপারটা হচ্ছে যে আয়োডিন প্রয়োজন হয়। আগে এক সময় দেখা গেছে যে আমরা যে খাবার খেতাম বা আমরা যে দৈনন্দিন পুষ্টি গ্রহণ করতাম সেখানে আয়োডিনের মাত্রাটা খুব কম থাকতো। সেক্ষেত্রে এক ধরনের থাইরয়েডের গয়টার যেটা বলি আমরা ঘ্যাগ রোগটা তৈরি হইতো। কিন্তু এখন দেখা গেছে যে সব জায়গায় বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে বলা যায় যে বাংলাদেশে আমাদের প্রত্যেকেই আমরা এখন আয়োডিনযুক্ত লবণ খাই। সেক্ষেত্রে আয়োডিনের অভাব বা ইস্যু থেকে খুব বেশি থাইরয়েডের সমস্যাটা দেখা দেয় না, যেহেতু একটা পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশে একটা বিপ্লব সাধিত হয়েছে। তাহলে কি হয় যে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে একজনের হাইপো হচ্ছে কেন হচ্ছে, হাইপার হচ্ছে কি জন্য হচ্ছে, এই খুব বেশি কারণ খুঁজে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলি ইডিওপ্যাথিক, কারণটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হয় যে ব্যাপারগুলো কিছু কিছু অটোইমিউন ডিজিজ যেগুলোর ক্ষেত্রেও আমরা কোনো কারণ খুঁজে পাই না। এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে অটোইমিউন ডিজিজের অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমে যে রোগগুলো হয়, অটোইমিউন মানে আমাদের একটা নিজস্ব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায় বিভিন্ন রোগের কারণে। থাইরয়েডের এরকম একটা রোগ হতে পারে, সেক্ষেত্রেও হাইপোথাইরয়েডিজম বলে একটা রোগ হয়। সেটা হচ্ছে যে আমরা অটোইমিউন থাইরয়েড ডিজিজ বলি, সেটা হাইপোর ক্ষেত্রেও হতে পারে আবার হাইপারের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোনো কারণ নেই। দ্বিতীয় ক্ষেত্রে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যে আমাদের গ্যাগ হইতে পারে, এটা খুব বেশি এখন বেশি কিছু দৌড়তের মধ্যে না, আমরা এটাকে ধরি না খুব বেশি। 3 নম্বর হচ্ছে যে আমাদের অটোইমিউন ডিজিজ। আরও কিছু কজ হয়, যেমন থাইরয়েডের ক্ষেত্রে আপনার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আপনার থাইরয়েডের সমস্যাটা হতে পারে, আবার দেখা গেছে ভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। এরকম কিছু ইনফেক্টিভ কজ থাকে যে কজগুলোর জন্য, অর্থাৎ আপনার জীবাণু দ্বারা, সেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে, এই জীবাণু দ্বারা আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমও হতে পারে, আলটিমেটলি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। হাইপোথাইরয়েডিজম সম্পর্কে জানলাম, যদি হাইপারথাইরয়েডিজম সম্পর্কেও এরকম আমরা কিছু তথ্য পেতে পারি তাহলে ভালো হবে। এখন হাইপারথাইরয়েডিজমে আমি বলছি যে আসলে থাইরয়েডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখন থাইরক্সিন হরমোনটা বেশি বেশি তৈরি হয় তখন যে রোগটা হয় তাকে বলি আমরা হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ আমার যে শরীরে যে হরমোনটা আছে সেটা বেশি বেশি উৎপাদন হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা নিয়ে দেখা গেছে রোগীগুলো আমাদের কাছে আসে, সেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। এখন হাইপারথাইরয়েডিজম যে রোগটা বা হাইপোথাইরয়েডিজম যে রোগটা, আমাদের দর্শকরা যারা আজকে লাইভে আছে, লাইভ দেখতেছে, তারা বুঝবে কি করে যে আমার হাইপোথাইরয়েডিজম হয়েছে, হাইপারথাইরয়েডিজম হয়েছে, সেটা তাদের বোঝার ক্ষেত্রে তো আমাদের করতে হবে। এখন হাইপারথাইরয়েডিজম একটা মানুষের কি কি সমস্যা হতে পারে, একটা মানুষকে তো বুঝতে হবে যে আমার এই রোগটা হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় হাইপারথাইরয়েডিজম কতগুলা বিষয় আছে। একটা হচ্ছে যে আপনার অসম্ভব গরম লাগবে, আপনি গরমটাকে সহ্য করতেই পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার ক্ষেত্রে আপনার বুকটা দেখা গেছে সবসময় দরফার করতেছে, আপনার চোখটা অনেক সময় কোটর থেকে দেখা গেছে বের হয়ে আসতেছে, আপনার দেখা গেছে সবসময় ক্ষুধা লাগতেছে কিন্তু শরীরের ওজন কমে যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, সেটা কোনো ইস্যু হচ্ছে না। অর্থাৎ মানুষের বোঝার উপায় নাই যে এই ব্যাপারটা এইখানেই যে রোগটা হবে তা না, কিন্তু আমি রোগগুলা কি পাচ্ছি বিভিন্ন জায়গায় পাচ্ছি। দেখা যাচ্ছে খুব দুর্বল লাগতেছে, একটু আমি সিঁড়ি দিয়ে উঠলে হাঁপাই যেতেছি, এই ধরনের ব্যাপারগুলো যখন ঘটে সেটাকে আমরা দেখা গেছে বলি যে না, তার একটা হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা আছে। জি, তার মানে হাইপোথাইরয়েড হোক বা হাইপারথাইরয়েড হোক, থাইরয়েডের যে কোনো সমস্যা মানেই যে গলা ফুলে যাবে তা নয়, শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লক্ষণ আমরা দেখতে পারি। স্যার, আপনাদের কাছে সবসময় এই থাইরয়েডের পেশেন্টরা আসছে, তো যখনই পেশেন্ট আসলো, আসার পরে কি চিকিৎসা পদ্ধতিতে আপনারা অগ্রসর হন? আসলে কি আমাদের কাছে রোগীগুলো ডাইরেক্ট আসে, প্রত্যক্ষভাবে আমরা আসলে রোগীগুলোকে পাই না। বাংলাদেশের না শুধু দেখা যাচ্ছে বাইরের সিস্টেমগুলো তো এরকম যে থাইরয়েডের রোগ হয়েছে সেই জন্য আমাদের কাছে চলে আসছে, এরকম আসলে খুব কম ঘটে। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রেফারেলগুলো পাই, বা যখন একটা মানুষ দেখা যাচ্ছে এই যে সমস্যাগুলো বললাম, আমি আরো কিছু বলতে পারি, যেমন হাইপোর ক্ষেত্রে কিছু সমস্যা মানুষের দেখা দেয়, যেমন তার হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে, তার খুব ডিপ্রেশন লাগতে পারে, দেখে যেখানে বসে আছে, কাজ করার কোনো ইচ্ছা নাই, মনের মধ্যে কোনো শান্তি নাই, তার দেখা যাচ্ছে পায়খানাটা খুব শক্ত হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে যে মাসিকটা থাকে ইরেগুলার হচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগে না, এই যে ব্যাপারগুলো দেখা গেছে যে অযথাই ওজন বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে দেখে কি তার অন্য কোনো ডাক্তারের কাছে আসে। ডাক্তারের কাছে আসলে কি হয় যে তখন আমরা তার থাইরয়েডের এক পরীক্ষাগুলো করতে দিই,
করতে দিলে দেখা যায় হঠাৎ করে তার থাইরয়েডের প্রবলেম। অর্থাৎ আমাদের যারা আজকে লাইভে দেখতেছে বা যারা করতে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু নিজেরা বুঝতে পারে না, দেখা যাচ্ছে বছরের পর তার থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সে কারো কাছে, কারণ তার কাছে ওই রকম সমস্যা মনে হয় না যে জন্য সে ডাক্তারের কাছে যাবে। বা সাধারণ ডাক্তারের কাছে থাইরয়েড যদি তার ইভ্যালুয়েশনটা না করে, থাইরয়েড যদি তার না দেখে, তাহলে তার কাছে দেখা যাচ্ছে এটা আনডায়াগনোজ থেকে যায়। এই জন্য বলছিলাম যে সমস্যাগুলো রোগীগুলো নিয়ে আসে আমাদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিয়ে আসা হচ্ছে দেখা গেছে যে এই প্রবলেমগুলো নিয়ে আসে। যখন তো আমরা থাইরয়েডের স্ক্রিনিং করাই, স্ক্রিনিং করানোর পর দেখা যায় তার থাইরয়েডের সমস্যা ধরা পড়ছে। ঠিক এভাবেই রোগীগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন যখন আমাকে তো বুঝতে হবে যে আসলে যখন থাইরয়েডের সমস্যাটা সে নিয়ে আসলো, আমাকে প্রথম কাজ হচ্ছে রোগটা আমাকে ধরতে হবে, যে তার কোন রোগটা হইলো থাইরয়েডের। কেউ গলা ফুলা নিয়ে আসছে, আসলে কি তার গলা ফুলা নাকি তার হরমোন কম নাকি বাড়তি। তাহলে প্রথম দিকে আমরা একটা টেস্ট করে ফেলি এই রোগীগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যখনই আপনার মনে সন্দেহ হবে কোনো যে তার থাইরয়েডের সমস্যা আছে, ঠিক তখনই কি করব, আমার থাইরয়েডের ছোট্ট একটা টেস্ট করি। সেই ছোট্ট টেস্টটার নাম হচ্ছে থাইরয়েড TSH। আমাদের রোগীরা খুব জানে এই ব্যাপারটা, তারা দেখা গেছে আমার TSH বেশি। TSH তাহলে কি হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি থাইরয়েডের হরমোন? না। অনেকেই মনে করে যে এইটাই থাইরয়েডের হরমোন, আসলে এইটা থাইরয়েডের হরমোন না। এটা কোথা থেকে আসে তাহলে? এটা হচ্ছে ব্রেনের আমাদের একটা গ্রন্থির রাজা বলি, পিটুইটারি গ্রন্থি। সেই পিটুইটারি গ্রন্থির থেকে এটা আসে। সে থাইরয়েড এই যে গ্রন্থি, এই গ্রন্থিকে প্রভোগ করে যে তুমি হরমোন তৈরি করো। এই হরমোন তৈরি করা সে প্রভোগ করে, স্টিমুলেশন করে। অর্থাৎ যখনই দেখা গেছে যে থাইরয়েড গ্রন্থিটা তার পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারতেছে না, তখন সে প্রভোগ করে। এই একটা পরীক্ষা করে আমরা দেখি যে রোগীটা হাইপো নাকি হাইপার, নাকি তার ইউথাইরয়েড কথা বলি, অর্থাৎ কোনো থাইরয়েড হরমোনের সমস্যা নেই। একটা পরীক্ষা আমরা করতে দিই। যখন দেখি যে TSH অনেক বেশি, তখন এটাকে বলি আমরা হাইপো। আর TSH যখন অনেক কম, তখন বলি আমরা হাইপার। কিন্তু রোগীদের মধ্যে কিন্তু একটা ধারণা হয়ে আছে, তো TSH যখন বেশি দেখে সে মনে করে আমার হাইপার হয়েছে। এই ব্যাপারটা রোগীদের মধ্যে বা যারা থাকে তাদের মধ্যে অনেক সময় সন্দেহ তৈরি করে। তাহলে আমরা সেক্ষেত্রে ধরি। তারপর হচ্ছে যে আমাদের আসলে যদি ধরতে পারি যে এটা হাইপো এবং হাইপার, তখন আমাদের চিকিৎসার অপশনগুলো আসে। আচ্ছা, ধন্যবাদ স্যার। একটুখানি জানবো স্যার, এই যে থাইরয়েডের বিভিন্ন সমস্যা, এটার বয়স ভেদে এবং নারী পুরুষ ভেদে কাদের বেশি হচ্ছে? আসলে থাইরয়েডের সমস্যাটা হচ্ছে যে প্রথম জিনিস আছে নারী পুরুষ ভেদে যদি বলি, এটা ছেলেদের চাইতে নারীদের প্রায় 10 গুণ বেশি হয়। তাহলে এফেক্টেড পারসন কাদের বেশি হচ্ছে? নারীদের বেশি হচ্ছে। বয়সের ক্ষেত্রে দেখা যায় যে এটা মায়ের পেটের থেকে শুরু হয়। আসলে আমাদের থাইরয়েডের যে হরমোনটা মায়ের ভ্রূণের বা সন্তানের বৃদ্ধির জন্য প্রয়োজন, সেটা গর্ভ অবস্থায় হোক বা যে কোনো সময়, সেখান থেকেই সে রোগটা নিয়ে আসতে পারে। আর পরে যে কোনো সময়, লাইফ লংয়ের যে কোনো সময়, অর্থাৎ তার জীবন অধ্যায়ের যে কোনো সময় এই রোগগুলা হতে পারে। তো আমরা বলি মেইনলি বলছি যে মেয়েদের বেশি হয়, আবার ছেলেদের একটু কম হয়, আবার সব বয়সে এটা এফেক্ট করতে পারে। বাচ্চাদের যখন হয় তাকে আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলি, যেটা একটা বড় সমস্যা আমাদের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে সবসময় বেশি হচ্ছে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি বলেছেন যে জন্মলগ্ন থেকেই হতে পারে থাইরয়েডের সমস্যা, আবার বলেছেন যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলছি আমরা এটাকে। এই ব্যাপারে একটুখানি জানবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত আমরা যেটা বলি যে মহিলার যেহেতু এফেক্টেড বেশি হচ্ছে, দেখা গেছে প্রি এক্সিস্টিং, অর্থাৎ আগে থেকে যদি তার থাইরয়েডের সমস্যা থাকে, সেই বাচ্চাটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভ্রূণের বয়স যখন 10 থেকে 12 সপ্তাহ, তখন কিন্তু থাইরয়েড গ্রন্থিটা ডেভেলপ করে, এবং এটা যদি ঠিকমতো ডেভেলপ করতে না পারে, তাহলে কি হবে, ভবিষ্যতে সে বাচ্চা জন্ম থেকেই কি হবে, তার একটা থাইরয়েডের সমস্যা দেখা দিবে। ওই সময় যদি তার শরীরের সমস্যা দেখা দেয় এবং ওই সময় যদি এটা আইডেন্টিফাই না করা যায়, এই বাচ্চাটা ভবিষ্যতে বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী বা এর চেয়ে বড় সমস্যা নিয়ে এসে সারা জীবন বেঁচে থাকবে। তাহলে একটা ব্যাপার আপনাকে সবসময় বুঝতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করি, যে যাদেরকে আমরা সাসপেক্ট করব, যাদেরকে আমরা সন্দেহ করব, বা যেসব মায়ের আগে থেকে প্রি এক্সিস্টিং, যাদের আগের থেকেই হাইপোথাইরয়েডিজম থাকবে, তাদের এই বাচ্চাগুলোকে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। তাহলে একটা বাচ্চার কি হতে পারে, যে একটা বাচ্চা যখন দেখা যায় জন্ম নিল, আপনি সন্দেহ করবেন কেন যে আমার বাচ্চাটা, হ্যাঁ কিছু কিছু লক্ষণ দেখে আমরা সন্দেহ করি যে বাচ্চাটা অত্যাধিক ঘুমাচ্ছে, খাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে শব্দ করতেছে না, আর দেখা গেছে অনেক সময় বাথরুম হচ্ছে না, পায়খানা হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, কান্নাকাটি করে না, সারাদিন শুধু ঘুমায়।
এবং সেক্ষেত্রে যদি মায়ের বা তার ফ্যামিলিতে যদি থাইরয়েডের সমস্যার সৃষ্টি থাকে, অবশ্যই এই বাচ্চাটাকে জন্মের 10 দিনের মধ্যেই তাকে তার ব্লাড নিয়ে পরীক্ষা করতে হবে। HTSH যে কথাটা বলছি, পরীক্ষাটা করতে হবে। এবং এটা যদি বাচ্চাদেরকে উইদিন 1 মান্থের মধ্যে চিকিৎসা শুরু করা না যায়, পরে যদি আপনি রোগটাকে আইডেন্টিফাই করেন এবং ট্রিটমেন্টটা করেন, সেই বাচ্চাগুলো দেখা গেছে ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এক্ষেত্রে বাচ্চাদের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যেটা বলি, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো দেখা যায় যে ওই 10 দিনের যে বাচ্চা খুব একটা অভিভাবকরা বুঝতে পারে না, তাহলে ইনভ্যারিয়েবলি যদি সব বাচ্চারই আমরা করি তাহলে হয়তো বা কিছুটা উপকার পেতে পারে। আরেকটা ব্যাপার, আমরা যখন ডেলিভারি বা একটা করি বা একটা যখন মা প্রেগন্যান্ট হয়, তখন একটা স্ক্রিনিং আসলে প্রত্যেকটা মায়ের জন্য বাধ্যতামূলক করা উচিত যে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে না। এবং যে মায়েদের থাইরয়েডের সমস্যা প্রি এক্সিস্টিং থেকেই যায়, তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই স্ক্রিনিংটা অবশ্যই ম্যান্ডেটরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম একটা বাচ্চার সারা জীবনের ব্যাপার, সেই ব্যাপারটাকে আমরা রোধ করতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা কি কি ধরনের হতে পারে? এখন হচ্ছে যে থাইরয়েড যেহেতু মেয়েদের বেশি হয়, প্রথমে বলছি মেয়েদের বেশি হচ্ছে, মেয়েদের বেশি হলে কি হবে? তাহলে যে প্রথম যে প্রবলেমটা, এটা শুরু হয় মেয়েদের, বলছি কনজেনিটাল একটা হতে পারে, আবার টিনেজেই মূলত থাইরয়েডের সমস্যাটা শুরু হয়ে যায়। এই টিনেজ থেকেই যে বলছি যে আগে যে হাইপোথাইরয়েডিজম যে সমস্যাটা বলছিলাম, যে তার অত্যাধিক মোটা হয়ে যেতে পারে, তার মাসিক অনিয়মিত হতে পারে, ওয়েট গেইন করতে পারে, চুল পড়ে যেতে পারে। যখন একটা মেয়ে যখন গর্ভধারণ করবে, তখন বলছি তার থাইরয়েডের স্ক্রিনিং মাস্ট, কিন্তু তার আগে তো তাকে গর্ভধারণ করতে হবে, তো প্রেগনেন্ট হতে হবে। তো আমাদের দেশে অনেক মেয়ে আছে যে মেয়েগুলো প্রেগনেন্ট হতে পারতেছে না সিম্পলি একটা থাইরয়েডের সমস্যার জন্য। অর্থাৎ যার হাইপোথাইরয়েডিজম থাকবে তার বাচ্চা হতে সমস্যা হবে। এবং দেখা গেছে বাচ্চা হচ্ছে না, একটা মেয়ের বাচ্চা হচ্ছে না, একটা কজ হতে পারে, বড় কারণ হতে পারে এই হাইপোথাইরয়েডিজম। তাহলে যখন একজন মেয়ে প্রেগনেন্ট হবে বা তার আগে যদি ধরা যায়, বা ওই সময় থাইরয়েডের স্ক্রিনিংটা আপনাকে করতে হবে। স্ক্রিনিংটা করে আমরা বলছি তো প্রথমে আমরা একটা স্ক্রিনিংই করি, TSH যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা, সেটা পরীক্ষা করি। সেটা যদি আমরা বেশি দেখি, তবে এটা নর্মাল ভ্যালু যেটা আছে, এই প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে নর্মাল ভ্যালুদের স্বাভাবিক ভ্যালুটা অনেক কম। আর লোকজন কী করে, যে TSH করলো, দেখলো যে রিপোর্টটা নিয়ে দেখলো, দেখবেন যে পাশে রেফারেন্স রেঞ্জ লেখা আছে কত থেকে কত। একজনের প্রেগনেন্ট মহিলাদের থাইরয়েডের সমস্যা নাই, তার দেখলো 4, রেফারেন্স ভ্যালু দেখা গেল 0.5 থেকে 4.5, সে তো এটাকে আর গুরুত্ব দেবে না। কিন্তু এখানেই তারা ভুল করে। এক্ষেত্রে কি হবে, অবশ্যই এই যে 4 পয়েন্ট সামথিং হলো, এটাকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে অর্থাৎ গর্ভকালীন সময় এই যে রেফারেন্স রেঞ্জ, এটা একটু ভিন্ন। সেক্ষেত্রে অবশ্যই যে আমরা যদি দেখি যে 3-এর বেশি পাই, তো অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা থাইরয়েডের হরমোনে যারা দেখে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। কারণ গর্ভাবস্থায় আমাদেরকে টার্গেট থাকে একটা TSH এর, সেই টার্গেটটা হচ্ছে 2.5 এর নিচে। এই 2.5 এর উপরে গেলে আমাকে হয়তো তাকে বাইরের থেকে হরমোন দিতে হবে, এবং সেটা কত দিতে হবে, কত মাত্রা রাখতে হবে, শুধু এটা করলে হবে না, তার থাইরয়েডের অন্য রোগগুলো আছে কিনা। কারণ এই হাইপোথাইরয়েডিজম যেটা, সেটা অন্য রোগও হতে পারে, তার এটা অটোইমিউন কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। দেখে নিয়ে তাকে সবসময় এই থ্রু আউট দ্য প্রেগনেন্সি পিরিয়ড তার TSH-টা 2.5 এর নিচে রাখতে হবে। 2.5 এর নিচে রাখলে একমাত্র বাচ্চার যে বৃদ্ধি, বাচ্চার যে অন্যান্য কমপ্লিকেশন না হওয়া, এগুলো একটু অনেকটা এর উপর নির্ভর করে থাকে। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম স্যারের কাছ থেকে। স্যার, এবার জানবো যে আপনি বলেছেন একটি স্ক্রিনিং টেস্টের কথা, যেটাকে বলছি আমরা TSH। এই TSH ছাড়া আর কি কি টেস্ট করা যেতে পারে থাইরয়েড রোগ নির্ণয়ের জন্য? আমরা তো বলছি যে প্রথম যে জিনিসটার ব্যাপারটা বলছি যে TSH-টা আমরা স্ক্রিনিং করি, যে আমার থাইরয়েডের কোনো রোগ আছে কিনা, বিশেষত হরমোনজনিত কোনো রোগ থাইরয়েডে আছে কিনা। যখন এইটা কম বেশি হবে, তখন অবশ্যই আপনার একজন ডক্টরের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। সব রোগকেই তো নিজে নিজে চিকিৎসা করা যায় না, একজন ডাক্তার তখন ডাক্তার অনেকগুলা পরীক্ষা করবে। তার এই যে থাইরক্সিন হরমোনটা, এই T3 যেটাকে বলি, T3 এবং T4 যেটা বলি, T4টা টেস্ট করব, T3টা টেস্ট করব। তার এর সাথে অটোইমিউন কোনো ডিজিজ আছে কিনা, এটা অটোইমিউন ডিজিজ কিনা, থাইরয়েডের অটোইমিউন ডিজিজ কিনা। কারণ এটা একটা জেনে রাখবেন যে থাইরয়েডের একটা অটোইমিউন ডিজিজ হয়, ঠিক আছে, যার নাম বলি, এটা হাইপোথাইরয়েডিজমের একটা পার্ট, সেটাকে বলি আমরা হাশিমোটোস থাইরয়েডাইটিস। একটা বড় রোগ, যেটা একটা অনেক একটা বেশ ভালো পার্সেন্টেজ ওয়ার্ল্ড ওয়াইজ। এবং হাশিমোতো হচ্ছে একজন জাপানের ভদ্রলোক, যে হচ্ছে 1910 সালে জাপানে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে
তার নাম অনুসারে হাকারু হাশিমতো বলি আমরা, এই হাকারু হাশিমতোর নাম অনুসারে উনি যেহেতু এই রোগটাকে আবিষ্কার করছিল, সেই রোগের নাম অনুসারে তাকে রোগের নামকরণ করা হয়। হাশিমতোস থাইরয়েডাইটিস। তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবডি যেগুলো বলি থাইরয়েডের, অবশ্যই অ্যান্টিবডিগুলো দেখতে হবে। হাইপারের ক্ষেত্রেও একই রকম অ্যান্টিবডির একটা সম্পর্ক থাকে, আপনি অ্যান্টিবডিগুলো দেখতে হবে। আপনার থাইরয়েডে যদি কোনো নোডিউল থাকে, আমরা যেটা বলি টিউমার থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আবার দেখা যায় যে সেগুলো দেখার পরেও দেখা যায় তো যে একটু জটিল, অনেক সময় রোগগুলোকে ঠিক মতো আইডেন্টিফাই করা যায় না। সেক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের বেশ কিছু পরীক্ষা আছে, সেগুলো আমরা করে থাকি। পরমাণু চিকিৎসা যেগুলো বলি, পরমাণু চিকিৎসার ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন আপনার থাইরয়েড স্ক্যান করি, রেডিও আয়োডিন দিয়ে, অর্থাৎ পরমাণু আয়োডিন দিয়ে আমরা এটাকে দেখা গেছে যে স্ক্যান করি, সেই ব্যাপারগুলো তখন করতে হবে। এই যে পরীক্ষাগুলো, এগুলো নিজে নিজে করার কোনো অপশন নাই। আমাদের দর্শকরাও সেগুলো কখনো নিজে নিজে করতে পারবে না, অবশ্যই এগুলো একজন ডাক্তারের এসে থেকে তারপরে এই পরীক্ষাগুলো করে। প্রথম কথা একটাই, যে আপনাকে রোগটা আইডেন্টিফাই করতে হবে, সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই এখন, যে পেশেন্টগুলো ডাক্তাররাও দেখে, আমাদের যারা জুনিয়র লেভেলে বা বিভিন্ন লেভেলে ডাক্তাররাও আছে, একটি এসিএস বেশি আছে, তাকে দেখা যাচ্ছে হরমোন দিয়ে দিছে, অথচ তার রোগটাকে দেখা গেছে ঠিকমতো আইডেন্টিফাই হয় না। অর্থাৎ শুরুতেই একজন যখন আপনি দেখা যায় থাইরয়েডের একটা পেশেন্ট পাবেন, প্রথম কাজটা থাকবে আমাদের আসলে রোগটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা, আগেই হরমোন দিয়ে দেয় না। কারণ প্রথম অবস্থায় আপনি যদি সঠিকভাবে রোগটা ডায়াগনোসিস না করেন, পরবর্তীতে সঠিক ডায়াগনোসিসটা, সঠিক রোগটা পাওয়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার, কঠিন হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর করে জানলাম স্যার। এবার জানবো অল্পের মধ্যে, অল্প ভাষায় একটুখানি জানবো যে থাইরয়েডের যে চিকিৎসা পদ্ধতিটা, এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাবো, যে মেডিসিন দিয়ে কিওর করা সম্ভব নাকি সার্জারি প্রয়োজন, কার কার ক্ষেত্রে কিভাবে? এখন যেহেতু রোগ তিনটা মূল্য, আমি মূল দাগে তিনটা রোগ বলছি, একটা হাইপোথাইরয়েডিজম, একটা হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে থাইরয়েডের টিউমার বা নোডিউল যেটা বলি, অনেক সময় ঘ্যাগ হয় যেটা বলি আমরা, থাইরয়েড গয়টার যেটা বলি। এই চারটা ক্লাসিফিকেশন যদি চারটা ভাগে যদি আমরা ভাগ করি, হাইপোথাইরয়েডিজম যেটা, এটা চিকিৎসা দিয়ে সম্ভব। যেহেতু আমার শরীরে একটা হরমোন তৈরি হচ্ছে না, আমি কি করবো, একটা হরমোন খাবো, একটা হরমোন রেগুলার আমাকে গ্রহণ করতে হবে, কত মাত্রায় খাবো, এটা আসলে পেশেন্টের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না, এটা একজন চিকিৎসকের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। যে পরিমাণ খেলে আমার শরীরটা সবসময় থাইরয়েডটা আমার নর্মাল লেভেলে থাকবে, সেই পরিমাণ আমি খাবো, এবং মাঝে মাঝে আমরা পরীক্ষা করব। এটা হাইপোথাইরয়েডিজমের একটা পার্ট। আরেকটা কি আছে, হাইপারথাইরয়েডিজম, যেক্ষেত্রে হরমোনটা উৎপাদনটা বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে চিকিৎসা কি, সেক্ষেত্রেও মেডিসিনের একটা চিকিৎসা আছে, যে আমরা ওষুধ দিতে পারি, সেটার একটা চিকিৎসার একটা সময় আছে। যেমন এই ধরনের ওষুধ সাধারণত আমরা 12 মাস থেকে 18 মাস খাওয়াই, পরবর্তী যদি আবার চলে আসে, সেক্ষেত্রে আবার ওষুধ দিয়ে চেষ্টা করি। আরেকটা চিকিৎসা আছে যেটা পরমাণু চিকিৎসা বলি আমরা, অর্থাৎ এই হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে পরমাণু চিকিৎসা বলে একটা চিকিৎসা আমরা করি। সেক্ষেত্রে রোগীকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে এই পরমাণু চিকিৎসাটা নিতে হয়, যে একটা নির্দিষ্ট বয়সে, যেমন আমরা সাধারণত রিপ্রোডাক্টিভ এজে, অর্থাৎ যে পর্যন্ত বাচ্চা থাকে, কারো বাচ্চা না থাকলে তাকে আমরা পরমাণু চিকিৎসা দিই না। কারো ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগনেন্ট হতে পারে না, তার ক্ষেত্রে দেই না। ইয়াং এজের ক্ষেত্রে পরমাণু চিকিৎসাটা দেই না। পরমাণু চিকিৎসা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, এসব ক্ষেত্রেও দেখা গেছে যে এই হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে সার্জারি একটা অপশন, অপারেশন একটা অপশন সবসময় থেকে যায়। সে অপারেশন দেখা গেছে যে আমাদের যারা সার্জন আছে তারা এই অপারেশন করে। তো এই মোট দাগে এসে তিনটা, এটা ক্ষেত্রে হাইপোর ক্ষেত্রে এবং হাইপারের ক্ষেত্রে। আরেকটা চিকিৎসা কি, যেটা আমাদের ক্ষেত্রে সবসময় আমাদেরকে বলে যে থাইরয়েডের নোডুল হলে সেখানে কি হয়, টিউমার হয়। টিউমারটা কি, টিউমারটা নর্মাল টিউমারও হতে পারে, আবার ক্যান্সারও হতে পারে। তাহলে ক্যান্সারের চিকিৎসা কি, ক্যান্সারের চিকিৎসা দুইটা। প্রথম চিকিৎসা এটা অবশ্যই অপারেশন, দ্বিতীয় চিকিৎসা হচ্ছে পরমাণু চিকিৎসা, আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন বলি এটাকে। এই রেডিও আয়োডিন অ্যাবলেশন দিয়ে, অর্থাৎ আপনাকে প্রথম চিকিৎসা করতে হবে, আপনাকে এটাকে কেটে ফেলতে হবে। দ্বিতীয় চিকিৎসা অন্যান্য ক্ষেত্রে, যেমন থাইরয়েডের ক্যান্সারের ক্ষেত্রে যে মানুষ মনে করে এটা বিশাল একটা ক্যান্সার, এটা বোধহয় কিওর হবে না, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য শরীরের ক্যান্সারের চাইতে থাইরয়েডের ক্যান্সারের চিকিৎসাটা খুব সহজ, এবং চিকিৎসার এটা প্রসপেক্ট এবং চিকিৎসার এটা খুব ভালো। যদি দেখা যায় যে কারো থাইরয়েডের ক্যান্সার হয়, সে যদি দেখা গেছে অপারেশন করে রেডিও আয়োডিন বা আমরা বলি পরমাণু চিকিৎসা গ্রহণ করে, সে অনেক ভালো থাকতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, এবার আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। তো শেষ মুহূর্তে জানতে চাবো যে থাইরয়েড রোগ থেকে বাঁচতে হলে কোনো পদ্ধতি অবলম্বন করা বা জীবনযাপনের মধ্যে কোনো বদলানো আনা সম্ভব কিনা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন।
আসলে জীবনযাত্রা তো সব রোগের ক্ষেত্রে আপনি সুস্থ থাকতে গেলেই আপনাকে একটা সময় বা নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে, এই একটা ব্যাপার। 2 নম্বর বলতে হবে বাড়ি যেটা আপনাকে থাইরয়েডের যত্ন নিতে হবে। থাইরয়েডের সাথে বুদ্ধির সম্পর্ক। আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে তার যদি হাইপোথাইরয়েডিজম থাকে তার বুদ্ধি প্রতিবন্ধী হবে। আপনার শরীরে যদি থাইরয়েড হরমোন কম থাকে আপনার মেধাটা শানিত হবে না। একটা বাচ্চার হয়তো দেখা গেছে 10 বছর বয়সে হাইপোথাইরয়েডিজম ধরা পড়লো, ট্রিটমেন্ট হলো না, এই বাচ্চাটা একজন বিজ্ঞানীও হতে পারতো, অন্য কিছু হতে পারতো, কিন্তু তাকে আপনি কি করলেন, থামাই দিলেন। আরেকটা ব্যাপার, যে ব্যাপারটা সবসময় থাকে যে থাইরয়েড রোগের সাথে অন্য রোগের কিন্তু একটা বিশাল সম্পর্ক থাকে। আমাদের অন্য রোগ ডায়াবেটিস, হাইপারটেনশন বা আদার অটোইমিউন ডিজিজ যেগুলো বলি আমরা, সেগুলোর সাথে একটা বিশাল সম্পর্ক থাকে। তাহলে লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার লাইফস্টাইল মডিফাই করতে হবে। আপনার একটা সুন্দর নিয়মের মধ্যে আপনাকে বাস করতে হবে। আপনাকে ওজন কমাতে হবে, আপনাকে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। প্লাস আপনার থাইরয়েডের রোগ যদি থাকে তাকে যত দ্রুত পারা যায় সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। অন্য রোগ থাকলে আপনার থাইরয়েডের রোগ সাথে যদি থাকে এবং সেটা যদি চিকিৎসা না করেন, বাকি যে রোগগুলো থাকবে এগুলো আপনার শরীরে জেঁকে বসবে এবং সেগুলো ভালো মতো নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না। ধন্যবাদ স্যার আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের এবং আমাদের দর্শকদের কিছু সময় উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং বিআরবি আজকে ফেসবুক পেজে যারা লাইভ হলো তাদেরকেও ধন্যবাদ। একটা কথাই বলবো, আপনার থাইরয়েডের যত্ন নিন, আপনার বুদ্ধিকে শানিত করুন। ধন্যবাদ। দর্শক, আজকের আমাদের এই লাইভ, এই যে থাইরয়েড সম্পর্কে আমরা কিছু হলেও অবশ্যই আপনাদেরকে কিছু মেসেজ দিতে পেরেছি। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শেষ হয়েছে? কই কমেন্ট? কোনো কমেন্ট নাই তো। আমি না, তো আমি বারবার করতেছি। লাইভই পেলাম না। আমি দেখতে পাচ্ছিলাম না যে, আমি তো অনেকক্ষণ থেকে শুধু 5 মিনিটই আটকা ছিল আমার এখানে। আমি লাইভই পাই নাই। এই যে কতগুলো কমেন্ট আমি দেখলাম না কেন? কতগুলো কমেন্ট ছিল? 7টা কমেন্ট। আহা, কি বলছে, কারা কমেন্ট করে? থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ কি? এটা নিয়ে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে? স্যার, ডায়াবেটিস হলে ইনসুলিন নেওয়া কি জরুরি কিনা? আমার TSH 19, আমি থাইরিন 50 মিলিগ্রাম খাচ্ছি একবার, কমছে না। আমি কি আমারটাই করতে কিন্তু পারি?